চলেছি গণিত পেডাগজি ম্যারাথন ক্লাস। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গণিতের অনেকগুলি প্রশ্ন যেগুলো বিগত টেট পরীক্ষা, সিটেট পরীক্ষা এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষায় এসেছে এবং আমাদের অফিসিয়াল সিলেবাসে যতগুলো টপিক রয়েছে সব টপিক থেকে কিন্তু এখানে প্রশ্ন রাখা হয়েছে। তো চলো আমরা শুরু করবো আমাদের আজকের ভিডিওতে দেখে নেব গণিত পেডাগজি ম্যারাথন ক্লাস। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ গণিত পেডাগজি আমাদের 2023 টেটের জন্য কিন্তু এই প্রশ্ন সেটটি আমাদের তৈরি করা হয়েছে। তো স্ক্রিনে আমাদের নাম্বার 1 কোশ্চেন দেখে নাও। তো 1 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে, প্রত্যেকে কমেন্ট সেকশনে যারা লাইভ দেখছো ক্লাসটা ফটাফট কমেন্ট করো। বলা হচ্ছে প্রাথমিক স্তর হিসাবে গণিত পাঠ্যপুস্তকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হওয়া উচিত। তো গণিত যে পাঠ্যপুস্তক এর মধ্যে 4টে অপশনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটা হওয়া উচিত। তো অপশনগুলো দেখে নাও। তো ফটাফট যারা লাইভ দেখছো ক্লাসটা কমেন্ট করো। তো এখানে কারেক্ট অ্যান্সার আমাদের কি হবে, তো ধারণাগুলি কংক্রিট থেকে বিমূর্ত। ঠিক আছে, কংক্রিট থেকে বিমূর্ত মানে কি, কংক্রিটটা আমরা কি, কংক্রিট মানে যেটা হাতে পাই দেখতে, একদম হাতে নেড়ে চড়ে আমরা দেখতে পাবো, অর্থাৎ কংক্রিট থেকে বিমূর্ত মানে মূর্ত থেকে বিমূর্ত এক কথায়। ঠিক আছে, তো আমাদের মূর্ত থেকে বিমূর্ত এইটা তো হচ্ছেই। তো বাকি অপশনগুলো একটু দেখে নেই। কঠোর শ্রেণীবদ্ধ, তো এই যে কঠোর এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তো ধারণাগুলি একটি কঠোর শ্রেণীবদ্ধ পদ্ধতিতে উপস্থাপন করা, এটা নেগেটিভ ওয়ার্ড, তাই এটা বাদ দিয়ে দেবো। ধারণাগুলি জটিল থেকে সহজ, তো আমাদের সহজ থেকে জটিল হয়, জটিল থেকে কিন্তু সহজ নয়। আর ধারণাগুলি উচ্চ শ্রেণীর সঙ্গে সংযুক্ত করা উচিত। তো এখানে বলা আছে প্রাথমিক স্তর, তো সেক্ষেত্রে আমরা উচ্চ শ্রেণীর সঙ্গে এখানে সংযুক্ত করার চাইতে আমাদের অপশন এ হচ্ছে একদম কারেক্ট। ঠিক আছে, আমাদের কংক্রিট থেকে বিমূর্ত অর্থাৎ মূর্ত থেকে বিমূর্ত পদ্ধতিতে কিন্তু উপস্থাপন একদম আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো। দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন আমাদের স্ক্রিনে, নিচের কোনটি কার্যকর গণিত শিক্ষাবিদ্যার বৈশিষ্ট্য নয়। তো এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কোনটা নয় এরকম প্রশ্ন কিন্তু অনেক থাকবে। তো নিচের কোনটি কার্যকর গণিত শিক্ষাবিদ্যার বৈশিষ্ট্য নয়, একটি একক ধারণার জন্য বিভিন্ন শিক্ষণ শেখানো কৌশল ব্যবহার করা, দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত স্থাপন করা, শিক্ষার্থীদের ভুলের নিদর্শন প্রকাশ করা, আর একটি নতুন ধারণা প্রবর্তনের সময় কঠোর সময় আমাদের নিয়ম অনুসরণ করা। এই যে কঠোর, তারপরে নিয়ম অনুসরণ, এগুলো কিন্তু আমাদের সাইকোলজিতে কি নেগেটিভ একটা ওয়ার্ড, তো এটা কিন্তু আমাদের বৈশিষ্ট্য নয়। তো এখানে আমাদের অপশন নাম্বার ডি অর্থাৎ 4 হচ্ছে এখানে কারেক্ট, কারণ চেয়েছে আমাদের নয় অর্থাৎ নেগেটিভ চেয়েছে, তাই নেগেটিভ উত্তর অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের এখানে কারেক্ট। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো। দেখো নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনে বলা আছে ক্রমানুসারে ছোট বাচ্চাদের গাণিতিক চিন্তাভাবনা বিকশিত হতে পারে। তো কিভাবে তাদের ছোট বাচ্চাদের মধ্যে যে গণিতিক বা গাণিতিক চিন্তাভাবনা বিকশিত হবে স্টেপ ওয়াইজ, তো সেক্ষেত্রে আমরা কিভাবে হতে পারে দেখে নাও 4টে অপশন। তো এখানে কারেক্ট অ্যান্সার আমাদের কি হবে, তো এট ফার্স্ট আমাদের কঠিন বস্তু যেগুলো মূর্ত বস্তু, ঠিক আছে, তো কঠিন বস্তু, তারপরে ছবি, তারপরে তারা প্রতীক আমরা ব্যবহার করব। ঠিক আছে, অর্থাৎ মূর্ত থেকে বিমূর্ত যে ব্যাপারটা সেটা কিন্তু অপশন 3-এতে রয়েছে। ঠিক আছে, তো অপশন 3 হচ্ছে আমাদের এখানে কারেক্ট, অপশন সি। নেক্সট দেখে নাও, NCF 2005 অনুযায়ী গণিতের শিক্ষা হওয়া উচিত কেমন, শিশুকেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক, পাঠ্যপুস্তক কেন্দ্রিক নাকি সবগুলি। তো NCF 2005 থেকে কিন্তু প্রশ্ন আসবেই, প্রত্যেকটা যে আমাদের 5টা বিষয় রয়েছে 5টা বিষয়ের মধ্যে যে কোনো একটা বা দুটো বিষয় কিন্তু NCF 2005 থেকে আসবেই। আর আমাদের RTE অ্যাক্ট 2009 এটাও কিন্তু দেখে রাখতে হবে। তো আমাদের 2005 NCF অনুযায়ী গণিতের শিক্ষা হওয়া উচিত কীরকম, সেটা হচ্ছে আমাদের চাইল্ড সেন্ট্রিক অর্থাৎ শিশু কেন্দ্রিক। তো এখানে আমাদের অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো আমাদের গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। তাহলে গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার, এই উক্তিটি কি, তো উক্তি থেকে কিন্তু আমাদের 2022 টেট যে হয়েছিল সেখানে কিন্তু একটা প্রশ্ন এসেছিল, তাই উক্তিগুলো আমাদের এখানে ইম্পর্টেন্ট। গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার, এই উক্তিটি কার, তো হকবেন, জন লক, নিউটন, রজার বেকন। তো আমাদের ম্যাথমেটিক্স সমস্ত বিজ্ঞানের কি অর্থাৎ প্রবেশদ্বারের চাবিকাঠি এক কথায়। গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার, কে বলেছেন, সেটা হচ্ছে রজার বেকন। তো অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো, নিচের কোনটি গণিতের বৈশিষ্ট্য নয়। তো এখানে অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু আমাদের 2022 যে টেট পরীক্ষা হয় সেখানে কিন্তু এসেছিল, তাই আমাদের গণিতের কোনগুলো বৈশিষ্ট্য, সেগুলো প্রকৃতি কোনগুলো, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো গণিতের বৈশিষ্ট্য নয় কোনটা, বিমূর্ততা তো অবশ্যই বৈশিষ্ট্য, নির্ভুলতা এবং মৌলিকতা। তো ফলাফলে নিশ্চয়তা থাকে আমাদের গণিতে সবসময়। তো একটা টিচার একটা অঙ্ক করলো, সেখানে যদি আমাদের উত্তর 5 আসে, অন্য পদ্ধতিতে করলে উত্তর কিন্তু আমাদের 5ই আসবে। তো এখানে সিডিপি বা অন্যান্য বিষয়ের মতো কোনো কনফিউশন থাকে না, একদম নিশ্চয়তা থাকে গণিতে। ঠিক আছে, তো আমাদের 9 অর্থাৎ নেগেটিভ চেয়েছে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল এখানে অপশন নাম্বার 3 ফলাফলের অনিশ্চয়তা। নেক্সট প্রশ্ন, গণিত হলো মানব সভ্যতার দর্পণ স্বরূপ। এই প্রশ্নটা আমাদের 2022 টেট পরীক্ষায় এসেছে, গণিত হলো মানব সভ্যতার দর্পণ স্বরূপ।
এই কথাটা কে বলেছে, এই উক্তিটা বলেছে কে, সেটা হচ্ছে হকবেন। ঠিক আছে, অপশন 3 এটা, এই কথাটা কে বলেছে সেটা হচ্ছে হকবেন। নেক্সট দেখো বলা আছে নিচের কোনটি সত্য নয়। নিচের কোনটি সত্য নয়? গাণিতিক জ্ঞান সীমিত। তো গাণিতিক জ্ঞান তো কোনো সময় সীমিত, এই কথাটা একদমই নেগেটিভ। গণিতের জ্ঞান কিন্তু সীমিত নয়, তাই এটা হচ্ছে আমাদের উত্তর। বাকি অপশনগুলো একটু দেখে নিই। গণিত পরিমাণ ও স্থান সংক্রান্ত বিজ্ঞান, এটা তো ঠিকই আছে, পরিমাপ ও স্থান সংক্রান্ত বিজ্ঞান। সমন্বয়নে গণিত সাহায্য করে, আর গণিত ন্যায় ও যুক্তিসম্মত বিজ্ঞান। তো এখানে আমাদের অপশন এ হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট গণিতের প্রকৃতি। তো একটু আগে বললাম গণিতের বৈশিষ্ট্য, প্রকৃতি এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো গণিতের প্রকৃতি হলো কোনগুলো প্রকৃতি একটু দেখে নিই। গাণিতিক প্রক্রিয়ায় সর্বদা আমাদের যুক্তিধর্মী, অবশ্যই যুক্তিধর্মী, গণিত মানেই লজিক। তো গাণিতিক জ্ঞান আমাদের পরিমাণধর্মী এবং গাণিতিক পদ্ধতিগুলি বিচারমূলক। তো প্রত্যেকটা অপশন হচ্ছে আমাদের কারেক্ট। তো আমরা যাব অপশন ডি। অপশন ডি অর্থাৎ ওপরে সবগুলি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট আমাদের বলা হয়েছে নিচের কোন বিবৃতিটি আমাদের বোধমূলক উদ্দেশ্যের অন্তর্গত। তো আমাদের একটা প্রশ্ন এসেছিল দক্ষতামূলক থেকে, তো একটু পরেই তোমাদের দেখাবো সেই প্রশ্নটা। তাই আমাদের জ্ঞানবোধ, প্রয়োগ দক্ষতা প্রত্যেকটা একটু জেনে নিতে হবে। নিচের কোন বিবৃতিটি বোধমূলক উদ্দেশ্যের অন্তর্গত। তো বোধ, এই যে ব দিয়ে রয়েছে বোধ, ব দিয়ে আমাদের অপশনে রয়েছে দেখো ব্যাখ্যা। তো এখানে কারেক্ট আনসার কি নেব আমরা? অপশন নাম্বার সি। ঠিক আছে, বোধমূলক উদ্দেশ্য অন্তর্গত কোনটা? গাণিতিক ধ্যান ধারণাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারা, যেটা আমাদের অপশন 3-এতে রয়েছে। তো অপশন 3 হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট আনসার। নেক্সট বলা হয়েছে গণিতের প্রয়োগমূলক উদ্দেশ্য। তো এখন আমরা দেখলাম কি, আমরা একটু আগে দেখলাম বোধমূলক, এবার দেখব আমাদের প্রয়োগমূলক উদ্দেশ্য কোনটা। বলেছে গাণিতিক চিত্র অঙ্কন। তো এটা আমাদের 2022 ডেটে আসে। চিত্র অঙ্কন হচ্ছে আমাদের দক্ষতামূলক। গাণিতিক সমস্যাকে সমাধান করা। তো বাকি অপশনগুলো একটু দেখে নিই। বলা আছে গণিতের প্রকৃতিগুলিকে ব্যাখ্যা করা। তো ব দিয়ে আমাদের বোধ, ব দিয়ে ব্যাখ্যা বলেছি। আর এটা গেল দক্ষতামূলক, এটা হয়ে গেল অঙ্কন করা। আর স্মরণ করা মানেই আমরা কি জানি? জ্ঞানমূলক। তাহলে আমাদের প্রয়োগমূলক পড়ে থাকলো একটা অপশন, সেটা হচ্ছে অপশন 2, অর্থাৎ গাণিতিক সমস্যাকে সমাধান করা, এটা হচ্ছে আমাদের কি? প্রয়োগমূলক। তো অপশন 2 হচ্ছে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট বলা আছে কোনো গাণিতিক সূত্রকে মনে করতে পারা কি ধরনের উদ্দেশ্য। তো এখনই আলোচনা করে দিলাম, সূত্রকে মনে রাখতে পারা, স্মরণ করা, এগুলো মানেই আমাদের কি? এগুলো মানেই হচ্ছে আমাদের জ্ঞানমূলক দক্ষতার মধ্যে পড়ছে। এগুলো কি জ্ঞানমূলক দক্ষতার মধ্যে পড়ছে। অপশন 4 হচ্ছে আমাদের কারেক্ট। বলা আছে গণিতে শূন্য এর আবিষ্কার করেন কে। তাহলে গণিতে শূন্য কে আবিষ্কার করেন? আর্যভট্ট, ভাস্করাচার্য, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত। তো এই যে গণিতে শূন্য, তো শূন্য আমাদের কে আবিষ্কার করে? সেটা হচ্ছে আর্যভট্ট, যেটা আমাদের অপশন এতে রয়েছে। তো তোমরা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে ফটাফট জানিয়ে দাও যে গণিতে দশমিক, এই যে দশমিক কে আবিষ্কার করেন। ঠিক আছে, দশমিক কে আবিষ্কার করেন বা কোন দেশ আবিষ্কার করেন সেটাও অবশ্যই জানাবে। নেক্সট আমাদের কোশ্চেন বলা হয়েছে প্রাথমিক স্তরের ধাঁধা যে বিষয়ে সাহায্য করে থাকে। তো এটাও প্রিভিয়াস সিটেট পরীক্ষায় এসেছে। তো প্রাথমিক স্তরের ধাঁধা যে বিষয়ে সাহায্য করে থাকে সেটা কি? শ্রেণীকক্ষে মেধাবী ছাত্রদের শনাক্ত করতে, শিক্ষার্থীদের আনন্দ দিতে, সমস্যা সমাধান দক্ষতা পরিমাপ করতে, আর অপশন 4 কোনোটাই নয়। তো এই যে ধাঁধা যে বিষয়ে সাহায্য করে সেটা হচ্ছে সমস্যা সমাধানের দক্ষতা পরিমাপ। তো বিভিন্ন সমস্যা দেওয়া থাকে ধাঁধাতে, তো কিভাবে তারা সমাধান করছে বা সমস্যাটা কিভাবে তারা সমাধান করতে পারছে, তার দক্ষতা কতটুকু, সেটা কিন্তু পরিমাপ করা যায় এই ধাঁধার মাধ্যমে। ঠিক আছে, অপশন 3 হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে গণিত হলো যুক্তি ও অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। এই উক্তিটি কার? তো উক্তি থেকে আরও একটা প্রশ্ন বলা হচ্ছে গণিত হলো যুক্তি ও অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। এই উক্তিটি কার? দেখো নিউটন, মিনেজ, রাসেল, লক। তো এখানে কারেক্ট হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, অর্থাৎ জন লক। অপশন 4-এ রয়েছে, অপশন 4 হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট দেখে নাও আমাদের স্ক্রিনে গণিতে কোনো চিত্র বা লেখচিত্র অঙ্কন করতে পারা। তো এটাই এসেছিল আমাদের 2022 স্টেট পরীক্ষায়, লেখচিত্র অঙ্কন করতে পারা। তো কিছু আঁকা বা অঙ্কন করতে পারা মানে আমরা কি জানি? দক্ষতামূলক। তো অপশন 3-এতে রয়েছে। তো অপশন 3 হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার। গণিত শিক্ষার একমাত্র উদ্দেশ্য কি? বলা হচ্ছে বৌদ্ধিক ক্ষমতাগুলির বিকাশ সাধন, জ্ঞান অর্জন, সৃজন শক্তির বিকাশ আর স্মৃতিশক্তির বিকাশ। তো গণিত শিক্ষার একমাত্র উদ্দেশ্য, তো 4টে অপশন দেওয়া রয়েছে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমাদের বৌদ্ধিক ক্ষমতাগুলির বিকাশ সাধন, যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার এ। তো এর সঙ্গে আমরা যাব। নেক্সট আমাদের নিচের কোনটি গণিত পাঠ্যক্রমের আমাদের উদ্দেশ্য নয়? যে গণিতের পাঠ্যক্রম রয়েছে তার উদ্দেশ্য নয় কোনটা? নেগেটিভ চেয়েছে। তো গণিত শিখনে সঠিক শিক্ষণ পদ্ধতির ব্যবহার, তো এটা তো বৈশিষ্ট্য বটেই। শিক্ষার্থীদের গণিত বিষয়গুলিকে সূত্রগুলিকে মুখস্থ করা, তো এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তো এটা আমাদের নয়। বাকি অপশনগুলো একটু চেক করব। শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার বিকাশ সাধন আর মাতৃভাষার সাহায্যে শিক্ষাদান। তো 1,
3 এবং 4 হচ্ছে আমাদের পাঠ্যক্রমের উদ্দেশ্য, 9 কোনটা, 9 হচ্ছে আমাদের 2, আর আমাদের চেয়েছে নেগেটিভ, তো 2 হয়ে যাবে উত্তর। নেক্সট বলা হয়েছে গণিতের ত্রুটিগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিবৃতি। তো এটা সিটেট প্রিভিয়াস ইয়ারে এসেছে, এমনকি আমাদের 2022-এর যে মডেল প্রশ্নপত্র দেওয়া প্রোভাইড করা হয়েছিল 2022-এর পরীক্ষার আগে, তো তখন কিন্তু এই প্রশ্নটা তারা দিয়েছিল। তো গণিত ত্রুটিগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিবৃতিটি হলো মিথ্যা, কারণ এটিতে ভুলের সুযোগ নেই, মিথ্যা কারণ এগুলি অসাবধানতা নির্দেশ করে, আর সত্য যেহেতু তারা কিভাবে গণিতের ধারণাগুলি তৈরি করে সে সম্পর্কে ধারণা দেয়, আর সত্য যেহেতু তারা ছাত্রদের মার্কস সম্পর্কে মতামত দেয়, তাদের মার্কস সম্পর্কে মতামত দেয়। তো এখানে কারেক্ট কি হবে, আমাদের অপশন নাম্বার 3। ঠিক আছে, গণিতে যে ত্রুটি হয়, তো আমাদের সব কিছুতেই ত্রুটি থেকেই আমরা, অর্থাৎ ভুল থেকেই কিন্তু শিখে থাকি। তাই সত্য যেহেতু তারা কিভাবে গণিতের ধ্যান ধারণা তৈরি হচ্ছে, কিভাবে শিখছে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ভুল হওয়া একটা শিক্ষা। ঠিক আছে, আমরা ভুলের মধ্য দিয়েই শিখি, কারণ ট্রায়াল অ্যান্ড এরর থিওরি তো আমরা পড়েছি থর্নডাইকের। নেক্সট আমাদের অখণ্ড গণিত পাঠ্যক্রম থাকবে, সংখ্যা সম্পর্কে ধারণা, অর্থাৎ অখণ্ড যে গণিত পাঠ্যক্রম সেখানে কি কি থাকবে, সংখ্যা সম্পর্কে ধারণা, চিহ্নের ব্যবহার সম্পর্কে ধারণা এবং সমীকরণ লেখচিত্র সম্পর্কে ধারণা। তো প্রত্যেকটাই থাকবে। তো আমরা যাব কি অপশন নাম্বার 4, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। আধুনিক গণিত পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কেমন হবে বা কি হবে, আধুনিক যে আমাদের গণিত পাঠ্যক্রম, তো মডার্ন আমাদের যে ম্যাথমেটিক্স কারিকুলাম বা পাঠ্যক্রমের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক কী হবে, শিক্ষার্থীদের শিক্ষাগত দক্ষতা পূরণে সক্ষম হবে, তো শিক্ষার্থীদের নৈতিক বিকাশে সাহায্য করবে এবং সৃজনশীলতার বিকাশে সাহায্য করবে। তো প্রত্যেকটাই তো আমাদের সঠিক, তো এখানে আমরা অপশন 4-এর সঙ্গে যাব, অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট প্রশ্ন আমাদের স্ক্রিনে, তো ফটাফট যারা দেখছো প্রিমিয়াম ক্লাসটি অবশ্যই কমেন্ট করো। বলা আছে 2 দশমিক সংখ্যার সংস্করণের ধারণা শেখানোর জন্য নিচের কোন শিক্ষণ পদ্ধতি সংস্থান সবচেয়ে উপযুক্ত। তো 2 দশমিক স্থান পর্যন্ত যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে সেই ধারণা যদি আমরা দিতে চাই, তাহলে সব থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমরা কোনটা ব্যবহার করব, কোন উপকরণটা আমরা ব্যবহার করব ক্লাসরুমে, জিওবোর্ড, তারপরে ব্রেড এবং স্ট্রিং, গ্রাফ পেপার, অ্যাবাকাস। তো 2 দশমিক স্থান পর্যন্ত যদি আমরা ব্যাখ্যা বা শেখাতে চাই, সব থেকে ভালো হচ্ছে আমাদের গ্রাফ পেপার ব্যবহার করা। ঠিক আছে, সেটা হচ্ছে সব থেকে ভালো কি গ্রাফ পেপার ব্যবহার করা, অপশন নাম্বার 3। ঠিক আছে, 3 হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট ভ্যান হিলের স্তর, তো গণিতে আমাদের ভ্যান হিলেন বলে একজন রয়েছে, যার স্তরগুলো একটু দেখে নেবে তোমরা। তো ইউটিউবে গিয়ে ভ্যান হিলেন সার্চ করবে ম্যাথমেটিক্স, কিন্তু চলে আসবে। তো ভ্যান হিলের যে স্তর সেগুলো কিন্তু একটু দেখে নেবে, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। তো ভ্যান হিলের স্তরগুলি বিকাশের পর্যায়গুলিকে বোঝায়, স্থানমূল্য, জ্যামিতিক চিন্তা, ভগ্নাংশ, সংখ্যার ধারণা। তো ভ্যান হিলের যে তত্ত্ব রয়েছে, তো সেখানে প্রধানত পর্যায় দেওয়া আছে, সেগুলো হচ্ছে জ্যামিতিক সংক্রান্ত যে চিন্তা ভাবনা সেগুলো। ঠিক আছে, তো অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের এখানে অবশ্যই কারেক্ট, 2 হচ্ছে কারেক্ট। নেক্সট আবার দেখো ঘুরিয়ে সেই প্রশ্নটাই সিটেট প্রিভিয়াস ইয়ারে এসেছে, ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু অনেক প্রশ্নই রিপিট হয়। তো এই প্রশ্নটা দেখো, এখানেও কিন্তু 2 দশমিক স্থান পর্যন্ত, তো এটাকে উল্টোভাবে অর্থাৎ ঘুরিয়ে দিয়েছে আমাদের 0.3 ইন্টু 0.2 ইকুয়াল টু 0.06 বলে দুটি দশমিক সংখ্যার গুণের ধারণা ব্যাখ্যা করার জন্য নিচের কোনটা সব থেকে ভালো উপকরণ। তো একটু আগে দেখলাম সেটা হচ্ছে আমাদের কি গ্রাফ পেপার, তো অপশন 3 হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার। প্রশ্ন আমাদের দেখো স্ক্রিনে বলা আছে একটি প্রদত্ত আয়তক্ষেত্র এবং সমান্তরাল ক্ষেত্রফল একই, যাই হোক অনেক চতুর্থ শ্রেণীর ছাত্ররা প্রতিক্রিয়া জানায় যে সমান্তরাল গ্রামের একটি বড় ক্ষেত্র রয়েছে। একজন শিক্ষক কিভাবে শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করতে পারেন যে তাদের এলাকা বা ক্ষেত্রফলটা একই, তো সহজে কিভাবে বোঝাবে। ঠিক আছে, দুটো চিত্র যাদের ক্ষেত্রফল একই, কিন্তু দেখে মনে হচ্ছে একটা এরকম চিত্র মনে করো, তো আর একটা আমাদের এরকম চিত্র। তো দুটো চিত্রের যে ক্ষেত্রফল আমাদের একই, তো সেটা কিভাবে বোঝাবে। তো সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে আমাদের জিও বোর্ডের ব্যবহার করা। ঠিক আছে, সব থেকে ভালো উপকরণ এখানে, তো সেটা হচ্ছে জিও বোর্ডের ব্যবহার করা, যেটা আমাদের অপশন 3-এতে রয়েছে। নেক্সট দেখো আমাদের বলা হয়েছে চতুর্থ শ্রেণীতে প্রতিসাম্য এবং প্রতিফলন এর জ্যামিতিক ধারণাগুলিকে বিকাশের জন্য নিম্নলিখিত ম্যানিপুলেটিভ টুলগুলির মধ্যে কোনটি প্রয়োজনীয়। তো সব থেকে ভালো উপকরণ প্রতিসাম্য বা প্রতিফলন, তো এগুলো তৃতীয় শ্রেণীর বইয়ে কিন্তু রয়েছে, তো এই এনসিইআরটির বই, তো সেখানে এগুলো কিন্তু বারবার রিপিট হয় সিটেট পরীক্ষায়। তো এখানে প্রতিসাম্য বা প্রতিফলন, তো এগুলো জ্যামিতিক ধারণা বিকাশের ক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে আমাদের ডট কাগজ ব্যবহার করা। ঠিক আছে, ডট কাগজ, তো অপশন 2 হচ্ছে আমাদের একদম কারেক্ট, ডট কাগজ হচ্ছে এখানে সঠিক। নেক্সট প্রশ্ন আমরা দেখব নিচের কোনটি সব থেকে বা সবচেয়ে উপযুক্ত কৌশল বোঝাতে যে 1/4 ছোট 1/3 থেকে, তাহলে 1/3 থেকে আমাদের 1/4টা কি ছোট, এটা বোঝাতে সব থেকে ভালো পদ্ধতি কি, এলসিএম পদ্ধতি, কাগজের স্ট্রিপ ব্যবহার, ডাইডেস ব্লক আর নম্বর চার্ট ব্যবহার করা। তো
তো এখানে এই যে 1/3 থেকে 1/4 যে ছোট, এটা আমরা বোঝাতে সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে কি কাগজের স্ট্রিপ, কারণ এটা ব্যবহার করলে কি হাতে কলমে তারা শিখতে পারবে। এলসিএম তো একটা বিমূর্ত পদ্ধতি, তাই না? তো কলমের সাহায্যে তারা পেন দিয়ে করবে খাতায়, কিন্তু এটা একদম কাগজের স্ট্রিপ অর্থাৎ কাগজ কেটে যখন তারা করবে সেটা তারা আরও বেশি আগ্রহী থাকবে, হাতে কলমে বেশি ভালো শিখতে পারবে। তো অপশন 2 হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট, কাগজের স্ট্রিপ ব্যবহার। এটা 2023 আমাদের সিটেট পরীক্ষায় কিন্তু এসেছে। নেক্সট আমাদের কি বলা রয়েছে চলো একটু দেখে নেই। বলা আছে সূত্র ব্যবহার না করে বিভিন্ন মাত্রা দুটি আয়তক্ষেত্রের একই ক্ষেত্রফল থাকতে পারে তা দেখানোর জন্য নিচের কোন সম্পদ টিএলএম ব্যবহার করতে পারেন। তো সূত্র ব্যবহার আমাদের না করে দুটোর যে ক্ষেত্রফল একই সেটা আমাদের বোঝাতে হবে। তো কোন টিএলএমটা সব থেকে ভালো? তো এখানে দেখো একটা হচ্ছে গ্রাফ পেপার আর একটা হচ্ছে টাইলস। তাহলে আমাদের বি আর ডি কোন অপশানে রয়েছে চলো একটু দেখে নিই। তো এখানে দেখে নাও বি আর ডি কোন অপশানে রয়েছে, 4-তে নেই, তো আমাদের অপশন 2-তে রয়েছে। ঠিক আছে, অপশন 2-এ বি এবং ডি, তো অপশন 2 হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি শেখানোর জন্য ডাইনেস ব্লকের ব্যবহার করা যাবে না? তো এই যে ডাইনেসের যে ব্লক সেটা কিন্তু কি একটু জেনে নিতে হবে। তো গুগলে সার্চ করবে, দেখতে পাবে তোমরা ডাইনেস ব্লকটা কি। ঠিক আছে, তো কি কি করা যায় কি কি যাবে না সেগুলো আমরা বলে দিচ্ছি। তো ডাইনেস ব্লকের ব্যবহার করা যাবে না সেটা হচ্ছে আমাদের কি কি যায় তার আগে জানতে হবে, নইলে যাবে না আমরা কিভাবে জানবো, তাই না? তো ডাইনেস ব্লকে ব্যবহার করা যায় কি স্থানীয় মান, যোগ, বিয়োগ এগুলো ব্যবহার করা যায়। তো ব্যবহার করা যাবে না কি, তাহলে সম্ভাব্যতা, তো অপশন 1-এতে রয়েছে, তো অপশন নাম্বার 1 এখানে আমাদের কারেক্ট। ঠিক আছে, তো ডাইনেস ব্লকে ব্যবহার করা যাবে কি, এক্ষুনি দেখলাম স্থানীয় মান, যোগ, বিয়োগ, সিটেট পরীক্ষায় এসেছে। সেম প্রশ্ন দেখো আবার ঘুরিয়ে এসেছে। ঠিক আছে, সেম প্রশ্নই আবার কিন্তু সিটেট পরীক্ষায় ঘুরিয়ে এসেছে। নিচের কোনটি ধারণাটি আমাদের ডাইনেস ব্লকে ব্যবহার করা যেতে পারে? তো এটা তোমাদের জন্য হোম টাস্ক রইলো, অবশ্যই ফটাফট কমেন্ট করে দাও। তো এটা এক্ষুনি আলোচনা করলাম তাই আমি আর বলছি না। ঠিক আছে, কোনটা ডাইনেস ব্লকে আমাদের ব্যবহার করা যাবে। তো আর একটা জিনিস আমি বলে দিই, আর একটা জিনিস করা যায় সেটা হচ্ছে স্থানিক মূল্য। ঠিক আছে, স্থানিক মূল্য। তো এবার তোমরা অপশন খুঁজে ফটাফট কমেন্ট করে দিও, আর উত্তর বলছি না আমি, নেক্সট প্রশ্নতে চলে আসছি। নেক্সট প্রশ্ন আমাদের স্ক্রিনে বলা হয়েছে শিক্ষণ উপকরণ অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়ালস ব্যবহারে কোন বিষয়টি জরুরি? সহজলভ্য, তারপরে স্বল্পমূল্য, শিক্ষার্থীর তৈরি, আর অপশন 4-এ রয়েছে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ কনটেক্সটুয়ালাইজ এবং যথাযথভাবে প্রযুক্ত। যেই টিএলএমটা আমরা ব্যবহার করব সেটা অবশ্যই পাঠের সঙ্গে সম্পৃক্ত হতে হবে এবং যথাযথভাবে প্রযুক্ত এবং স্বল্পমূল্য হবে। ঠিক আছে, তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমাদের অপশন 4। অপশন 4 হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি শিক্ষণ প্রক্রিয়ার জন্য শ্রেণীকক্ষে শিক্ষক দ্বারা ব্যবহৃত শ্রবণ দর্শন উপকরণ নয়? তো এই যে নেগেটিভ কথাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো শ্রবণ দর্শন উপকরণ নয়, তো ছায়াছবি একটা শ্রবণ দর্শন, টেলিভিশন শ্রবণ দর্শন, কম্পিউটারও আমাদের শ্রবণ দর্শন। তো শ্রবণ দর্শন নয় কোনটা, সেটা হচ্ছে গ্রাফ। ঠিক আছে, তো অপশন 4 হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, শিক্ষা উপকরণ ব্যবহারের ফলে আমাদের কি হবে? শিক্ষার্থীরা পাঠের প্রতি আমাদের কি হবে? আগ্রহী ও মনোযোগী হয়ে ওঠে, একদম সঠিক। শিক্ষণ প্রক্রিয়াটি মূর্ত হয়ে উঠবে, তবে শিক্ষার্থীদের জ্ঞানের সংগঠন দৃঢ় হবে। তো প্রত্যেকটাই তো আমাদের কারেক্ট। তো ওপরে সবগুলি অপশনের সঙ্গে আমরা যাব, তো অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের এখানে উত্তর। বলা হচ্ছে উন্নত টিএলএম হওয়া উচিত কেমন? ব্যয়বহুল এবং আকর্ষণীয়, ব্যয়বহুল এবং প্রাসঙ্গিক, ন্যূনতম ব্যয় সাপেক্ষ এবং প্রাসঙ্গিক, আর কোনোটাই নয়। তো উন্নত টিএলএম মানে অনেক দামি হবে, ভালো একটা ব্র্যান্ডেড টিএলএম নিয়ে এলাম এমন কিন্তু নয়। তো যেগুলো আমাদের স্থানীয় উপকরণ হবে, খুব সহজেই সহজলভ্য হবে, যেগুলো খুব কম দামে অর্থাৎ ন্যূনতম ব্যয় সাপেক্ষ এবং প্রাসঙ্গিক, সেই টিএলএমটা কী হবে? স্থানীয়, অর্থাৎ স্থানীয় পরিবেশে পাওয়া যাবে। ব্যয় অর্থাৎ অনেক অল্প দামে পাওয়া যাবে এবং সেটা যেন অবশ্যই পাঠের সঙ্গে আমাদের সম্পৃক্ত হয়। প্রাসঙ্গিক ছাড়া আমি পড়াচ্ছি জিওগ্রাফির একটা সাবজেক্ট, ঠিক আছে, সেখানে আমি অন্য কিছু উপকরণ যদি নিয়ে যাই জ্যামিতির, বা বাংলা একটা বই নিয়ে গেলাম, বা অন্য কিছু যদি নিয়ে আসি, তো সেক্ষেত্রে তো হবে না। তো অবশ্যই সেটা প্রাসঙ্গিক হতে হবে। ঠিক আছে, তো অপশন 3 হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা হয়েছে ড্যাশ এর সাথে সম্পর্কিত নিয়ম থেকে উদাহরণ। তো আমাদের কি হয়? নিয়ম থেকে অর্থাৎ রুলস থেকে, আচ্ছা ড্যাশের হ্যাঁ নিয়ম থেকে উদাহরণে যায় কোন পদ্ধতি, এক কথায় সেটাই জানতে চেয়েছে। তো রুলস থেকে আমাদের এক্সাম্পল, তো নিয়ম থেকে উদাহরণ সেটা হচ্ছে আমাদের কি আর অবরোহী পদ্ধতি অর্থাৎ ডিডাকটিভ পদ্ধতি। ঠিক আছে, নিয়ম আগে আলোচনা করছি, তো সেটা হচ্ছে আমরা কি অবরোহী পদ্ধতি, তো ডিডাকটিভ মেথড অপশন 4-এ রয়েছে ডিডাকটিভ মেথড। নেক্সট বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। ঠিক আছে, ইন্ডাকটিভ পদ্ধতি সর্বোচ্চ হলো। তো ইন্ডাকটিভ পদ্ধতিতে কি হয় আমাদের, আমরা জানি কি উদাহরণ থেকে আমাদের সূত্রতে আসে,
তো এখানে কি এমন অপশন আছে? এমন তো নেই। তাহলে আমরা কি বলতে পারি? এখানে নির্দিষ্ট থেকে সাধারণ বলতে পারি। এখানে বলতে পারি কি নির্দিষ্ট থেকে আমাদের সাধারণ। তো অপশন নাম্বার 4 হচ্ছে এখানে কারেক্ট। অপশন 4 এটা হচ্ছে ইন্ডাকটিভ পদ্ধতি, একটা মেথড। তারপরে দেখো আমাদের সমস্যা সমাধান পদ্ধতি গণিত শেখানোর জন্য নিচের কোন ক্রমটি সঠিক? তো এই সমস্যা সমাধান যে মেথড রয়েছে সেখানে আমাদের সঠিক ক্রম কোনটা? তো অ্যাট ফার্স্ট আমাদের সমস্যা আমাদের কি করতে হবে? চিহ্নিত করতে হবে। তো 2 নম্বর প্রথমে, তারপরে হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের 1, তারপরে হচ্ছে সমস্যা সংজ্ঞায়িত করা, এটা হচ্ছে আমাদের 2, তারপরে কি করতে হবে? সত্য তথ্য আমাদের সংগ্রহ করতে হবে 3, এবং এটা হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 2, 1, 3, 4 এভাবে আছে। তো 2, 1, 3, 4 কোন অপশানে রয়েছে? অপশন 2 এতে রয়েছে। তো অপশন 2 হচ্ছে আমাদের এখানে কারেক্ট। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো, নিচের কোনটি আমাদের গণিতের শিক্ষণ শেখানো সম্পদ হিসাবে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের জন্য ব্যবহার করা যেতে পারে? তো দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের জন্য ব্যবহার করা যেতে পারে কি কি দেখব অপশনগুলো? জিওবোর্ড, জিওজেব্রা, অ্যাবাকাস, আর এখানে গ্রাফিক্স ক্যালকুলেটর। তো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, তো দৃষ্টি প্রতিবন্ধী মানে আমরা কি জানি? অ্যাবাকাস তো ব্যবহার অবশ্যই করা যাবে। তো অ্যাবাকাস কোন কোন অপশনে রয়েছে একটু আমরা দেখব। তো এখানে দেখো অপশন সি এখানে নেই, তাই বাদ দেবো। এখানে আছে, এখানে নেই, বাদ দিয়ে দেবো। এখানেও নয়, বাদ দিয়ে দেবো। তো একটা অপশনে রয়েছে, তাই আমাদের আর দেখার দরকার নাই। এ এবং সি অর্থাৎ জিওবোর্ড এবং অ্যাবাকাস। তো অপশন 2 হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো আমাদের বলা হয়েছে জ্যামিতি বিষয়ে শিক্ষার্থীর মধ্যে প্রেরণা জাগাতে নিম্নলিখিত কোনটির প্রয়োজন নেই? তো জ্যামিতি বিষয়ে যে প্রেরণা জাগাতে, এটা এসেছে আমাদের 2022 স্টেট পরীক্ষায়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু এটা। ঠিক আছে, তো আমাদের কোনটা প্রয়োজন নেই? জীবন থেকে উদ্ভূত সমস্যা, কাগজের ভাঁজ, গাণিতিক খেলা, জ্যামিতিক সংক্রান্ত জটিল সমস্যা। তো জীবন থেকে উদ্ভূত সমস্যা মানে কি? মনে করো একটা কি আমরা এই যে বল, ফুটবল খেলছি, ক্রিকেট বল খেলছি, তো এগুলো যে এখান থেকে আমরা কি ধারণা দেবো? এখান থেকে গোলকের ধারণা দেবো। তাহলে এটা কি জীবন থেকে একটা উদ্ভূত সমস্যা, অর্থাৎ বাস্তবের সঙ্গে আমাদের রিলেটেড করে পড়লে সেটাই হচ্ছে আমাদের জীবন থেকে উদ্ভূত সমস্যা। সেগুলো যদি আমরা বোঝাই তাহলে বাস্তবের সঙ্গে তারা বুঝতে পারবে, ভালোভাবে শিখতে পারবে, জানতে পারবে। তো কাগজের ভাঁজও তাই, হাতে কলমে শিখতে পারবে। এবং গাণিতিক খেলা, তো গণিত শেখাবো বিভিন্ন খেলার ছলে। ঠিক আছে, আর আমাদের 9 কোনটা? সেটা হচ্ছে গাণিতিক সংক্রান্ত জটিল সমস্যা। তো বাচ্চাদের জটিল সমস্যা নিয়ম স্মরণ করা, এগুলো কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড সাইকোলজিতে। তো সেক্ষেত্রে এটা আমাদের ভুল। তো অপশন 4 হচ্ছে এখানে আমাদের ভুলটাই চেয়েছে। তো অপশন 4 হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট দেখো আমাদের বলা আছে কেন প্রাথমিক বিদ্যালয়ে গণিত পড়ানো উচিত? তো প্রাথমিক বিদ্যালয়ে কেন আমরা গণিত পড়াবো? তো বলা আছে দৈনন্দিন জীবনের গণিতের অত্যাধিক ব্যবহার। তো এটা তো অবশ্যই সঠিক। গণিতের জ্ঞান ছাড়া উচ্চশিক্ষা অসম্ভব। তো আমাদের বাকি অপশনগুলো একটু দেখে নিই। গণিতের নিজস্ব ভাষা আসে, আর গাণিতিক জ্ঞান ছাড়া পাঠ্যক্রমে অন্যান্য বিষয় বোঝা যায় না। তো এগুলো কিছুটা হলেও নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, প্রত্যেকটাই তো আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন অনুসারে সবসময় আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা খুঁজে নিতে হবে। তো গণিত পড়াবো কেন? কারণ দৈনন্দিন জীবনে আমাদের গণিতের ব্যবহার কিন্তু অত্যধিক। তো সেক্ষেত্রে আমাদের অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখো, বলা আছে নিচের কোনটিকে গণিতে ভয় ও ব্যর্থতার কারণ হিসেবে বিবেচিত করা হয় না? তো ব্যর্থতার কারণ কোনটা আমাদের বিবেচিত হয় না? শ্রেণীকক্ষের অভিজ্ঞতা, তবে প্রতীকী স্বরলিপি, গণিতের কাঠামো। তো এইগুলোর কারণে আমাদের গণিতে ব্যর্থতা হতে পারে। কিন্তু এই যে লিঙ্গগত যে পার্থক্য, ছেলেরাই গণিত শিখতে পারবে, মেয়েরা পারবে না, বা মেয়েরা পারবে, ছেলেরা পারবে না, এই ধরনের ধারণা কিন্তু একদমই ভুল বর্তমানে। তো আগেকার দিনে মনে করতো বলে মেয়েরা কিন্তু অনেক পিছিয়ে ছিল। তো বর্তমানে কিন্তু সবাই সমান। তো সমানে আনার জন্য কিন্তু মেয়েদেরকেও এক্সট্রা সুবিধা দেওয়া হয়, যাতে তারা সমান সমান ইকুয়াল হতে পারে। ঠিক আছে, তো আমাদের কোনটা নয়, অর্থাৎ ব্যর্থতার কোনটা কারণ নয়, সেটা হচ্ছে লিঙ্গগত পার্থক্য, যেটা আমাদের অপশন 4-এতে রয়েছে। নেক্সট দেখো আমাদের বলা আছে নিচের কাজগুলোর মধ্যে কোনটি একজন গণিতের শিক্ষকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা, তারপর ছাত্রছাত্রীদের পারদর্শিতার স্তর পরিমাপ করা, তারপরে শিক্ষণে ছাত্রছাত্রীদের প্রেরণাদান বা প্রেরণা মোটিভেশন দেওয়া, ছাত্রছাত্রীর আমাদের ছাত্র শিক্ষকের সুসম্পর্ক স্থাপন করা। তো গণিত শিক্ষকের কাছে সবথেকে আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রেরণাদান। তাদেরকে মোটিভেশন দিতে হবে। ঠিক আছে, তাদেরকে উৎসাহ যোগাতে হবে, প্রেরণা দিতে হবে, তবেই তারা শিখতে আগ্রহী হবে। তাছাড়া কিন্তু তারা ভয় পাবে। ঠিক আছে, তো অপশন 3, তাদের মধ্যে কি করতে হবে? প্রেরণা দিতে হবে, মোটিভেশন করতে হবে তাদেরকে। নেক্সট রয়েছে আমাদের এনসিএফ 2005 থেকে। এনসিএফ 2005-এর সুপারিশ অনুসারে প্রাথমিক বিদ্যালয়ে গণিতের পাঠ্যক্রম হওয়া উচিত কেমন? তো পদ্ধতিগত জ্ঞানের উপর ফোকাস করুন, তারপরে গাণিতিক ধারণাগুলিকে কঠোরতা প্রদান, তবে উন্নত গণিতের জন্য বাচ্চাদের প্রস্তুত করুন, আর আমাদের শিশুদের দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত।
তো এনসিএফ 2005 মানে কি? আর তাছাড়া আমরা কি জানি একটা পজিটিভ কি সবসময় যখন আমরা দেখবো শিশুদের দৈনন্দিন অভিজ্ঞতা, তো অন্য অপশানের থাকতে এইটা 99% হওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে। তো প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রম হবে দৈনন্দিন আমাদের জীবন বা শিশুদের প্রত্যেক দিন প্রাত্যহিক জীবনে যে বিজ্ঞান আমরা যেমন জানি সেরকম প্রাত্যহিক জীবনে আমাদের গণিতেরও কিন্তু ব্যবহার হয়, সেটা যাতে অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত হবে তত ভালো তারা শিখতে পারবে। তো সেক্ষেত্রে অপশন 4। নেক্সট দেখো বলা আছে একজন শিক্ষার্থী শুধুমাত্র অঙ্কের গণনার ক্ষেত্রে বারবার ভুল করছে। তাহলে শুধুমাত্র কি অঙ্কের গণনা করতেই বারবার ভুল করছে, তার মানে কি তার একটা কি সমস্যা রয়েছে। সেই সমস্যাটা কি ডিসলেক্সিয়া, মানে আমরা কি জানি পঠন অক্ষমতা, ডিসগ্রাফিয়া, অটিজম আর ডিসক্যালকুলিয়া, ঠিক আছে। তো এখানে ডিসলেক্সিয়া বললাম পঠন অক্ষমতা, ডিসক্যালকুলিয়া হচ্ছে আমাদের গণিত অক্ষমতা, অপশন নাম্বার 4। তো তোমরা জানাবে ডিসগ্রাফিয়া মানে কি, ডিসগ্রাফিয়া মানে কোন ধরনের সমস্যা অবশ্যই একটু জানিয়ে দিও। নেক্সট আমরা দেখব গণিতের শিক্ষাদানে কার্যে বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়। তো গণিত শিক্ষা দিতে গেলে আমাদের বাধা হয়ে দাঁড়ায় কি? গণিতের ব্যবহারিক প্রয়োগ, গণিতের প্রতি ভয়, গণিতের পাঠ্য বই নাকি উপকরণ। তো গণিতের প্রতি ভয়, তো অনেক শিক্ষার্থীর কি রয়েছে গণিতের প্রতি একটা ফোবিয়া রয়েছে, ভয় রয়েছে, গণিত মানে পারবো না একটা ভয়। তো এটা হচ্ছে আমাদের বাধা স্বরূপ। তো এই ভয়ের কারণেই অনেকে গণিত শিখতে পারে না, এটাই হচ্ছে প্রধান বাধা। তো অপশন নাম্বার 2। নেক্সট রয়েছে আমাদের কোনো শিক্ষার্থী পাঠ্যপুস্তকের বাইরে গণিত শিক্ষকের কাছে নিয়ে এলে। তো পাঠ্যপুস্তকের বাইরে কোনো অঙ্ক সে নিয়ে এসেছে তার শিক্ষকের কাছে, তো শিক্ষকের কাজ কি হবে? বিষয়টিকে গুরুত্ব না দেওয়া, যেহেতু বাইরে থেকে নিয়ে এসছে মানে গুরুত্ব দেবো না একটা ব্যাপার। তবে শিক্ষার্থীকে গণিতটি করে দেওয়া আর গণিতটি শিখিয়ে দেওয়া, আর পাঠ্যপুস্তকের বাইরে বিষয় বলে গুরুত্ব না দেওয়া। তো এখানে কারেক্ট হচ্ছে গণিতটি শিখিয়ে দেওয়া, ঠিক আছে। যেহেতু তার মনে হয়েছে গণিতটা শিখতে সে চাইছে, তো বাইরে থেকে নিয়ে এসছে মানে অবশ্যই তাকে সেই গণিতটা শিখিয়ে দেওয়া তাকে উচিত, ঠিক আছে। তাহলে সে সেই গণিতটাও শিখতে পারবে, তো শিক্ষকের প্রতি একটা শ্রদ্ধাও জন্মাবে, ভালো হবে, তাদের মধ্যে সুসম্পর্কও কিন্তু গড়ে উঠবে। তো অবশ্যই আমাদের গণিতটি শিখিয়ে দিতে হবে, অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের এখানে কারেক্ট। নেক্সট আমাদের প্রশ্ন বলা হচ্ছে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার শিক্ষাদানের মূল উদ্দেশ্য হলো। তো মূল উদ্দেশ্য কি? গণিত শিক্ষক বা শিক্ষিকার ছাত্রছাত্রীদের চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করা। তো এটা তো ঠিক আছে, পাঠ্যসূচি অনুযায়ী গণিতের তথ্যগুলি পরিবেশন করা। তো শুধু তথ্যগুলি পরিবেশন করলেই কিন্তু হবে না, ছাত্রছাত্রীদের পরীক্ষার উপযোগী করে তোলা, শুধুমাত্র পরীক্ষার জন্যই তাদের পড়ানো এটা কিন্তু একমাত্র উদ্দেশ্য নয়। আর ছাত্রছাত্রীদের কিছু নোটস লিখিয়ে দেওয়া। তো নোটস আমাদের বর্তমানে একটা কি নেগেটিভ ওয়ার্ড অ্যাকর্ডিং টু সাইকোলজি। তো মূল উদ্দেশ্য কি? ছাত্রছাত্রীদের চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করা, যেটা আমাদের অপশন এতে রয়েছে, অপশন 1 হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট। নেক্সট আমরা দেখব তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে পাঠ পরিকল্পনা যে স্তরে শিক্ষার্থীদের পাঠের প্রতি আমাদের প্রেরণা জাগাতে হয়, তো সেটাকে বলা হয় আয়োজন স্তর, ঠিক আছে। আমরা জানি যে ব্যাপ্ত পাঠ্যিকা আমরা প্রত্যেকে করেছি, যারা ডিএলএড করেছো এবং বিএড করেছো তারা কিন্তু প্রত্যেকেই জানো, আর যারা ভিডিও দেখছো তারা তো অবশ্যই করেছো। তো সেক্ষেত্রে ব্যাপ্ত পাঠ্যিকায় আমাদের পাঠের প্রতি প্রথমে কি তাদের প্রেরণা জাগাতে হবে। তো এটা কিন্তু আমাদের রয়েছে আয়োজন স্তর, সেটা আর একটা নাম কি? সেটা আর একটা নাম হচ্ছে প্রস্তুতি স্তর, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ। নেক্সট দেখে নাও, বলা আছে চতুর্থ শ্রেণীর গণিত শিক্ষিকা টিনা পাঠ পরিকল্পনা যে স্তরে শিক্ষার্থীর অর্জিত শিখনের মূল্যায়ন করার চেষ্টা করবে, সেটি কি? তো টিনা কি করছে? পাঠ পরিকল্পনা যে স্তরে শিক্ষার্থীদের অর্জিত শিখনের মূল্যায়ন, তো এতক্ষণ ক্লাসে যা শেখালো সেটার মূল্যায়ন করবে, কতটুকু সে শিখতে পেরেছে। সেই স্তরটার নাম কি? প্রস্তুতির স্তর, উপস্থাপন, প্রয়োগ, কোনোটাই নয়। তো সেটা হচ্ছে আমাদের মূল্যায়ন স্তর। তো কোন অপশানে রয়েছে? অপশন 4, কোনোটাই নয়। তো মূল্যায়ন স্তরেই মূল্যায়ন করা হয়, তো অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট। নেক্সট বলা হয়েছে নিচের কোনটি কর্মপত্রের উদ্দেশ্য? ওয়ার্কশিটের কাজটা কি? যুক্তিশীল মনোভাব গঠনে সাহায্য করা, অবশ্যই। বিমূর্ত চিন্তন ক্ষমতার বিকাশ সাধন, আর বিষয়গত ধারণাকে স্পষ্ট। তো প্রত্যেকটা অপশানই কারেক্ট, তো আমরা যাব অপশন 4 উপরের সবগুলি। নেক্সট দেখো বলা আছে অনুপাট্টিকায় শিক্ষার্থীদের দক্ষতার মূল্যায়নে কত পয়েন্ট স্কেল ব্যবহার করা হয়? তো অনুপাট্টিকা তোমরা জানো মাইক্রো টিচিং, তো অনুপাট্টিকা শিক্ষার্থীদের দক্ষতার মূল্যায়নে কত পয়েন্ট স্কেল ব্যবহার করা হয়? সেটা হচ্ছে 7 পয়েন্ট স্কেল কিন্তু ব্যবহার করা হয়, যেটা অপশন 2 এতে রয়েছে, ঠিক আছে। 7 পয়েন্ট স্কেল ব্যবহার হয়। নেক্সট বলা হয়েছে কে প্রথম শ্রেণীকক্ষে পাঠদানের জন্য পাঠ পরিকল্পনার কথা উল্লেখ করেছেন? কে প্রথম শ্রেণীকক্ষে পাঠদানের জন্য পাঠ পরিকল্পনা এই কথাটা উল্লেখ করেছেন? কিলপ্যাট্রিক, হারবার্ট, বোজিং আর ডিউয়ে। তো এখানে কারেক্ট হচ্ছে আমাদের কি? জোয়ান হারবার্ট প্রথম পাঠ পরিকল্পনার কথা উল্লেখ করেছেন, যেটা আমাদের অপশন 2 এতে রয়েছে। নেক্সট বলা হচ্ছে অনুশিক্ষণের বৈশিষ্ট্য মাইক্রো টিচিংয়ের আমাদের ক্যারেক্টারিস্টিক কী রয়েছে দেখে নেব। শিক্ষার্থী শিক্ষকদের
তো শিক্ষার্থী শিক্ষকদের শিক্ষণ কৌশলকে সঠিকভাবে আরম্ভ করতে সাহায্য করে, কোনো বিষয়ের পাণ্ডিত্য অর্জনে সহায়তা করে থাকে, আর শিক্ষার্থী শিক্ষিকাদের আচরণের সংশোধন করে। তো আমাদের অনুপাঠিকা সেটা কিন্তু করা হয় যাতে আমাদের ভয় ভীতি, যারা প্রথম শিক্ষক হতে চায় তখন তাদের অনুপাঠিকা তাদের দিতে হয়, সেখানে প্রত্যেকটা শিক্ষক শিক্ষার্থী থাকে, ঠিক আছে, বন্ধুদের মধ্যেই তাদের কি হয়, প্র্যাকটিস করানো হয়, যাতে তাদের মধ্যে তাদের যে সমস্ত ভুলগুলো রয়েছে সেগুলো সংশোধন হয়, তাদের ভীতি দূর হয়, তাদের কৌশল সঠিকভাবে আরম্ভ করতে সাহায্য করে। তো প্রত্যেকটাই ঠিক আছে, সেই বিষয়ে একটা দক্ষতা অর্জন করতে সাহায্য করে। তো ওপরের সবগুলি, তো এটার মাধ্যমেই তাদের শিক্ষক হওয়ার প্রথম স্টেপ তারা আস্তে আস্তে শিখে ফেলে। তো এটাই হচ্ছে আমাদের অনুপাঠিকা। তো অনুশিক্ষণ সেটা, ঠিক আছে, এটা হচ্ছে অনুশিক্ষণ অর্থাৎ মাইক্রো টিচিং, অপশন 4-এতে রয়েছে। নেক্সট আমাদের দেখো কোশ্চেন রয়েছে ভগ্নাংশ থেকে, বলা আছে ভগ্নাংশে যোগ করার ধারণার উপর পাঠ পরিকল্পনা করার সময় একজন শিক্ষক আয়তক্ষেত্রাকার স্ট্রিপ ভাঁজ করার কার্যকলাপ ব্যবহার করছে। তো কখন করছে? পাঠ পরিকল্পনা করার সময়। তো ওপরে কার্যক্রমটা কি? বিষয়বস্তু কার্যকলাপ, প্রাক বিষয়বস্তু কার্যকলাপ, পরবর্তী বিষয়বস্তু আর সময়ের অপচয়। তো যেহেতু পাঠ পরিকল্পনা করার সময় করছে, মানে বিষয়বস্তু সে এখন উপস্থাপন করেনি, তো সেক্ষেত্রে প্রাক বিষয়বস্তু কার্যকলাপ, যেটা আমাদের অপশন 2-এতে রয়েছে। অপশন 2 হচ্ছে আমাদের একদম কারেক্ট। নেক্সট প্রশ্ন আমাদের স্ক্রিনে বলা আছে নিম্ন শ্রেণীর, ঠিক আছে, নিম্ন শ্রেণীর মধ্যে গণিত বিষয়ে আগ্রহ তৈরি করতে কোন ধরনের পাঠদান পদ্ধতি ব্যবহার করা আবশ্যক? তো নিম্ন শ্রেণীতে গণিত বিষয়ে আগ্রহ তৈরি করবে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের এই যে অবরোহ আরোহ এগুলো কিন্তু আমাদেরকে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে গ্রামার, ঠিক আছে, তো এখানে যেখানে আমাদের বিনোদন খেলা সম্পর্কিত থাকবে প্রাথমিক স্তরে একদম নিম্ন শ্রেণীতে, সেগুলোই কিন্তু আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। তো অপশন 4 হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার। বলা আছে গণিত শিক্ষণে প্রস্তুতিকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য। প্রস্তুতিকালীন অর্থাৎ ফরমেটিভ এভলিউশন যেটা রয়েছে তার ক্যারেক্টারিস্টিক কী সেগুলো আমাদের জানতে হবে, আগেরবার কিন্তু এসেছিল, ঠিক আছে। তো আমাদের ফরমেটিভ সামেটিভ এই বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিকগুলো অবশ্যই জেনে নিতে হবে। বলা আছে প্রস্তুতিকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য কোনটা? পূর্বে মূল্যায়ন করা, শিখন শেষ করার পর যে মূল্যায়ন, আর শিখন চলাকালীন যে মূল্যায়ন। তো পাঠ চলাকালীন এক কথা যে মূল্যায়ন, আর কোনোটাই নয়। তো আমরা প্রস্তুতিকালীন মূল্যায়ন মানে এখানে দেখো বলাই আছে প্রস্তুতিকালীন মানে পাঠ চলাকালীন যে মূল্যায়ন, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের শিখন চলাকালীন মূল্যায়ন, যেটা আমাদের অপশন 3-এতে রয়েছে। তো 3-এর সঙ্গে আমরা যাব। নেক্সট আমাদের বলা আছে গণিত পাঠে কোন ধরনের মূল্যায়নকে আমাদের কি বলা হয়? এভ্যালুয়েশন ফর লার্নিং। ফর মানে কি? ফরম্যাটিভ। ফর মানে কি? ফরম্যাটিভ। আর ফরম্যাটিভ মানে আমরা জানি কি? প্রস্তুতিকালীন মূল্যায়ন, যেটা আমাদের অপশন এতে রয়েছে। অপশন 1 প্রস্তুতিকালীন মূল্যায়নকে আমরা কি বলবো? এভ্যালুয়েশন ফর লার্নিং, অপশন 1। নেক্সট দেখো বলা হয়েছে, তো এটা 1 হলো। নেক্সট প্রশ্ন আমাদের যে অভিজ্ঞতার সাহায্যে শিক্ষার্থীদের গণিত বিষয়ক ভুল ধারণাগুলিকে চিহ্নিত করা হয় সেটা কি? বুদ্ধির অভিজ্ঞতা একদমই নয়, পারদর্শিতারও নয়, আগ্রহের নয়। তো সেটা হচ্ছে আমাদের নির্ণয় করা হয়, ঠিক আছে। যে অভিজ্ঞতার সাহায্যে শিক্ষার্থীদের গণিত বিষয়ক ভুল ধারণাগুলিকে চিহ্নিত করা হয় সেটা হচ্ছে আমাদের নির্ণায়ক অভিজ্ঞতা, অপশন 3। নেক্সট রয়েছে আমাদের প্রস্তুতিকালীন মূল্যায়নের অসুবিধা কোনটা? নিচের কোনটি প্রস্তুতিকালীন মূল্যায়নের আমাদের ডিসঅ্যাডভান্টেজ? প্রস্তুতিকালীন মূল্যায়ন একটি ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়া, এটা তো অবশ্যই সঠিক, বা এটা সুবিধা বলতে গেলে। তো সময় সাপেক্ষ মূল্যায়ন পদ্ধতি, এটাও কিন্তু আমাদের কি প্রস্তুতিকালীন মূল্যায়নের একটা বৈশিষ্ট্য, আর এটাই হচ্ছে প্রধান অসুবিধা। তো এটা একটা সময় সাপেক্ষ পদ্ধতি, অনেক সময় লাগে। তো সময় সাপেক্ষ পদ্ধতি এটা হচ্ছে আমাদের ফরমেটিভ এভ্যালুয়েশনের আমাদের কি, সেটা হচ্ছে একটা মূল্যায়ন পদ্ধতি এবং সময় সাপেক্ষ, তাই এটা হচ্ছে প্রধান সমস্যা বা অসুবিধা। তো এটা একটা বিজ্ঞানসম্মত, আর এই মূল্যায়ন দ্বারা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়। তো এখানে অসুবিধা কোনটা? অপশন নাম্বার 2 হচ্ছে অসুবিধা। প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু আমাদের প্রস্তুতিকালীন মূল্যায়নের, ঠিক আছে। নেক্সট আমরা দেখব নিচের কোনটি সার্বিক মূল্যায়নের বৈশিষ্ট্য নয়। তো আমাদের সামেটিভ এভ্যালুয়েশনের আমাদের ক্যারেক্টারিস্টিক নয় কোনটা সেটা জানতে চেয়েছে। মূল্যায়ন প্রক্রিয়াটি বিষয়কেন্দ্রিক, স্বমূল্যায়নে সাহায্য করে, শিক্ষার্থীদের ভুল ত্রুটিগুলি সংশোধন করে, আর এই মূল্যায়ন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে। তো আমাদের 2, 3 এবং 4 একদম কারেক্ট। আর মূল্যায়ন প্রক্রিয়াটি বিষয়কেন্দ্রিক, এটা হচ্ছে ফরমেটিভ এভ্যালুয়েশনের আমাদের ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, এটা সামেটিভ এভ্যালুয়েশনের নয়। তো সেক্ষেত্রে অপশন 1 হচ্ছে আমাদের সার্বিক মূল্যায়নের বৈশিষ্ট্য নয়, মূল্যায়ন প্রক্রিয়াটি বিষয়কেন্দ্রিক, 1 হচ্ছে এখানে আমাদের কারেক্ট। নেক্সট দেখো বলা আছে নিচের কোনটি প্রস্তুতিকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য নয়। তো প্রস্তুতিকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য নয় কোনটা দেখে নিতে হবে। তো এটা কিন্তু আমাদের এসেছিল এই ধরনের একটা প্রশ্নই আমাদের 2022 ডেটে। তো কোনটা প্রস্তুতিকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য নয়? তো ফটাফট তোমরা কমেন্ট করো, যারা প্রিমিয়াম ক্লাসটা দেখছো ফটাফট কমেন্ট করে দাও। তো দেখা যাক কতজন সঠিক উত্তর করে প্রস্তুতিকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য নয় কোনটা। তো অপশনগুলো চলো আমরা দেখে নেই। বলা আছে এই মূল্যায়নের দ্বারা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়। তো একটু আগেই দেখলাম
প্রস্তুতিকালীন মূল্যায়নের এটা বৈশিষ্ট্য। সময় সাপেক্ষ মূল্যায়ন পদ্ধতি, সময় সাপেক্ষ তো আমরা বললাম, তো এটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে একটা অসুবিধা, কিন্তু এটা একটা বৈশিষ্ট্য। তো এটা মূলত অভ্যন্তরীণ মূল্যায়ন, আর এটা বিচারমূলক প্রক্রিয়া, এটা হচ্ছে বিচারমূলক প্রক্রিয়া সামেটিভ এভ্যালুয়েশনের প্রপার্টিজ, ঠিক আছে। তো এই বৈশিষ্ট্যটা কার, সেটা হচ্ছে আমাদের সামেটিভ এভ্যালুয়েশন। তো এখানে অপশন 3 যেহেতু নেগেটিভ চেয়েছে, তো 3 হচ্ছে আমাদের এখানে কারেক্ট, ঠিক আছে। এটা প্রস্তুতিকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য নয়, সামেটিভ এভ্যালুয়েশনের। নেক্সট রয়েছে নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের কথা কোথায় বলা আছে? এনসিইআরটি, তারপরে সর্বশিক্ষা অভিযান, জাতীয় শিক্ষানীতি, শিক্ষার অধিকার আইন 2009। তো এখানের এই প্রশ্নটা তোমাদের জন্য হোম টাস্কে রয়েছে, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমি কমেন্ট সেকশনে পিন আপ করে দেবো, ঠিক আছে। আমি সঠিক উত্তর কমেন্ট সেকশনে পিন আপ করে দিও, এটা তোমাদের জন্য হোম টাস্ক রইল। অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে নিরবিচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন, ঠিক আছে। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন কথা কোথায় বলা আছে? 4টে অপশন দেওয়া রয়েছে, অবশ্যই তোমাদের জন্য এটা হোম টাস্ক রইল। ফটাফট কমেন্ট করে দেবে, আমি কমেন্ট করে কমেন্ট পিন করে দেবো, ঠিক আছে, কমেন্ট সেকশনে পিন আপ করে দেবো। নেক্সট রয়েছে নিচের কোনটি শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট? শিক্ষণের জন্য, ঠিক আছে, তো ফরম্যাটিভের মতোই। তো নিচের কোনটি শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট? দুর্বলতা নির্ণয়ের জন্য অ্যাসেসমেন্ট, তো এটা তো একদম সঠিক। পারদর্শিতা গ্রেড করা, তো এগুলো হচ্ছে আমাদের কি জন্য নয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে শিক্ষণের অ্যাসেসমেন্ট। তো এখানে আমাদের শিক্ষণের জন্য কোনটা, সেটা হচ্ছে দুর্বলতা নির্ণয়ের জন্য অ্যাসেসমেন্ট, যেটা অপশন নাম্বার এতে রয়েছে, এটাই হচ্ছে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট বলা আছে একজন শিক্ষক ব্লু প্রিন্টের সাহায্যে শিক্ষণ উদ্দেশ্য এবং বিষয়বস্তুর বিবেচনা করেন। তো ব্লু প্রিন্টের সাহায্যে কী করছে? শিক্ষণ উদ্দেশ্য বিষয়বস্তু বিবেচনা করছে, সেটা কি? তো যেহেতু বিষয়বস্তু বিবেচনা করছে, সেটা হচ্ছে আমাদের কি নির্ভরযোগ্যতা কোনটা, যেটা বারবার একটা টেস্ট নেওয়া হলো কোনো একটা শিক্ষার্থী, সে পেলো মনে করো 50, আবার একটা স্টেপ আমাদের নেওয়া হলো, সেখানে সে 49 পেলো, তারপরে পেলো 51। তো এইভাবে যদি আমাদের তার বারবার টেস্ট নেওয়া হয়, তো কাছাকাছি একটা গড় যখন নাম্বার পায় অ্যাভারেজ, সেটা হচ্ছে নির্ভরযোগ্যতা, ঠিক আছে। তো এখানে আমাদের বিষয়বস্তু বিবেচনা করছে যে শিক্ষণ উদ্দেশ্য ঠিকঠাক আছে কিনা, সেটা হচ্ছে যথার্থতা, ঠিক আছে। তো অপশন নাম্বার এ হচ্ছে এখানে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট বলা হচ্ছে বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্টে কোন কৌশলটি ব্যবহার করা হয় না? তো গঠনগত, মৌখিক প্রশ্ন গঠনগত, পর্যবেক্ষণ গঠনগত, বহুবিধ প্রশ্নের এমসিকিউ গঠনগত নয় কোনটা, সেটা হচ্ছে প্রজেক্ট, যেটা অপশন নাম্বার 2-এতে রয়েছে। নেক্সট দেখো কোনটি নিরবিচ্ছিন্ন মূল্যায়নের, তো নেক্সট প্রশ্ন আমাদের দেখে নাও, বলা আছে কোনটি নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য নয়? নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য কোনটা নয়, ঠিক আছে। শিক্ষার্থীর শিক্ষণ পারদর্শিতার মূল্যায়ন, তারপরে শিক্ষার্থীর শিক্ষণ বিকাশ সম্পর্কিত তথ্য সংগ্রহ, শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয়, আর শিক্ষার্থীকে গ্রেডিং করা শংসাপত্র, এটা কিন্তু নয়, ঠিক আছে। এটা সামেটিভ এভ্যালুয়েশনের বৈশিষ্ট্য, গ্রেডিং দেয়। তো A+, তারপরে B+, AA, তো এগুলো যদি AA এখন নেই, এখন A+ই হচ্ছে হাইয়েস্ট স্কোর। তো এই ধরনের শংসাপত্র বা গ্রেডিং দেওয়া হয়, সেটা সামেটিভ এভ্যালুয়েশনে। তো নিরবিচ্ছিন্ন আমাদের মূল্যায়নের উদ্দেশ্য নয়, সেটা হচ্ছে অপশন 4, বাকিগুলো কিন্তু নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য। তো অপশন নাম্বার 4 হচ্ছে এখানে আমাদের কারেক্ট। নেক্সট দেখো বলা আছে মূল্যায়নের গুরুত্ব হলো, তো প্রত্যেকটা টপিকই কিন্তু প্রত্যেকটা টপিক আমি কভার করেছি এই ভিডিওর মধ্যে, প্রত্যেকটা টপিক থেকে আমরা কিছু করে প্রশ্ন রেখেছি। মূল্যায়নের গুরুত্ব হলো তো শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা, শিক্ষার্থীর সঠিক বিকাশে সহায়তা করা, শিক্ষার্থীর স্বশিক্ষণে উৎসাহ দেয়, ওপরের সবগুলি। তো প্রত্যেকটাই সঠিক, এখানে কোনোটাই নেগেটিভ কিন্তু আমাদের নেই। তো সেক্ষেত্রে আমাদের ওপরের সবগুলি নিতে হবে, তো অপশন 4 হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট বলা হয়েছে প্রাথমিক পর্যায়ে, তো নেক্সট আমাদের রয়েছে প্রাথমিক পর্যায়ে গণিতের গঠনমূলক মূল্যায়ন অন্তর্ভুক্ত। তো প্রাথমিক যে পর্যায়ে সেখানে গঠনমূলক মূল্যায়ন অন্তর্ভুক্ত বলা আছে শেখার ফাঁক বা পাঠদানের ঘাটতি চিহ্নিতকরণ, তো এটা তো ঠিক। তো সাধারণ এটি শনাক্তকরণ, পদ্ধতিগত জ্ঞান ও এখানে হচ্ছে বিশ্লেষণাত্মক ক্ষমতার পরীক্ষা, আর শিক্ষার্থীদের গ্রেডিং র্যাঙ্কিং, তো এগুলো তো নয়। তো আমরা জানি কি গঠনগত মানে শেখার ফাঁক চিহ্নিতকরণ করা, ঠিক আছে, তারপরে সেগুলো সংশোধন করা, যেটা আমাদের অপশন এতে রয়েছে। নেক্সট দেখো বলা আছে নিচের কোনটি শিক্ষার্থীর গণিতে অক্ষমতার কারণ নয়? তো কোনটা গণিতে অক্ষমতার কারণ বলে বিবেচিত হয় না? শ্রেণীকক্ষের অভিজ্ঞতার জন্য অনেকে অক্ষম হয়, তারপরে গাণিতিক চিহ্নের ব্যবহার, গাণিতিক ধারণাকরণ, তো আমাদের নয় কোনটা, সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য। ছেলে মেয়ে একটু আগে এই ধরনের একটা প্রশ্ন ছিল, সেখানে কিন্তু আলোচনা করে দিয়েছি। তো লিঙ্গ বৈষম্য 4, এটা কিন্তু গণিত অক্ষমতার একটা কারণ নয়, যে ছেলে বা মেয়ে বলে সে ভালো পারছে না, এই ধরনের কোনো কারণ কিন্তু নেই। নেক্সট রয়েছে সংশোধনমূলক শিক্ষায় সবথেকে কার্যকরী হবে কোন পদ্ধতিটি? সেটা হচ্ছে আমাদের দেখো বক্তৃতা, আবিষ্কার, প্রজেক্ট। তো আমি কি বলেছি, বাস্তবের সঙ্গে যেটা রিলেটেড করবে সেটা হচ্ছে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, বাস্তবের সঙ্গে সংযোগ করে পড়ানো। তো অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট আমাদের বলা আছে ডিসক্যালকুলিয়া হলো,
তো ডিসক্যালকুলিয়া আমি এই ভিডিওতে আলোচনা করেছি, আগে প্রশ্নগুলোতে পেয়েছো। তো ডিসক্যালকুলিয়া কি? ক্যালকুলিয়া মানে কি? ক্যালকুলেটর কী করতে হয়? গণনার কাজে ব্যবহার করা হয় বা গণিতের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে আমাদের অপশান এতে রয়েছে। তো লিখন হচ্ছে আমাদের ডিসগ্রাফিয়া আর পঠন হচ্ছে ডিসলেক্সিয়া। তো এখানে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট। বলা হয়েছে গণিত বিষয়ক অক্ষমতা দূরীকরণের শ্রেণীকক্ষে পরিচালিত গবেষণার নাম। তো শ্রেণীকক্ষে তৎক্ষণাৎ যে আমাদের গবেষণা হয় সেটার নাম হচ্ছে আমাদের সক্রিয় গবেষণা, অ্যাকশন রিসার্চ। ঠিক আছে, অপশন নাম্বার 3 অ্যাকশন রিসার্চ। গণিতে আমাদের যে তৎক্ষণাৎ যে গবেষণা করা যেতে পারে সেটা হচ্ছে সক্রিয় গবেষণা, অপশন 3 অ্যাকশন রিসার্চ। নেক্সট দেখো আমাদের বলা হয়েছে, এই প্রশ্নটা দেখে নেব কী রয়েছে। একজন শিক্ষার্থী একটি সমস্যা নিম্নলিখিত পদ্ধতিতে সমস্যার সমাধান করলো। যেমন 110 + 97 এখানে রয়েছে, এটাকে ভেঙে কী করেছে? 100 + 10 আর 100 - 3। তো এইভাবে সে ভেঙে এটাকে এক কথায় 110কে 97 যোগ করলে 207ই হয়। তো সেটাকে সে ঘুরিয়ে এইভাবে করেছে। তো এই পদ্ধতিটার নাম কি? রিগ্রুপিং, শর্টকাট, তারপরে স্মার্ট মেথড, সেটা হচ্ছে কম্পেনসেশন। তো এই পদ্ধতিটার নাম হচ্ছে কম্পেনসেশন। ঠিক আছে, অপশন নাম্বার 4। তো এই পদ্ধতিতে কিন্তু দেখবে আমাদের ক্লাস 4-5 বইয়ে কিন্তু ভালোভাবে 5-6 এই বইগুলোতে ক্লাস 4 এবং 5 বইয়ে এই ধরনের পদ্ধতিগুলো দেওয়া রয়েছে ব্যাখ্যা। তো প্রথম অবস্থায় এগুলো কঠিন মনে হলেও পরবর্তীকালে যে কোনো যোগ বিয়োগ খুব সহজেই করা যাবে মুখে মুখে। ঠিক আছে, এই পদ্ধতির সাহায্যে। নেক্সট রয়েছে একজন শিক্ষার্থীকে, ঠিক আছে, একজন শিক্ষার্থীকে কমলালেবু ফুটবল দেখিয়ে বৃত্তের ধারণা দেওয়া হলো। এক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহৃত হলো? তো তাকে কি হচ্ছে? মূর্ত বাস্তব উদাহরণ দেখানো হচ্ছে। কমলালেবু ফুটবল এগুলো দেখিয়ে তার বৃত্তের যে ধারণা সেটা কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি মূর্ত বিষয়ের সাহায্যে বিমূর্ত একটা ধারণা কিন্তু তাকে দেওয়া হচ্ছে। ফুটবল, কমলালেবু এগুলো কি সে হাতে নেড়ে সেগুলোকে পর্যবেক্ষণ করতে পারছে, দেখতে পাচ্ছে, অর্থাৎ মূর্ত বিষয়বস্তু, সেটা বিমূর্ত একটা ধারণা পাচ্ছে। ঠিক আছে, গোলকের বা বৃত্তের একটা ধারণা পাচ্ছে। তো সেটা হচ্ছে আমাদের মূর্ত বিষয়বস্তুর সাহায্যে বিমূর্ত ধারণা। অপশন 4 হচ্ছে আমাদের এখানে কারেক্ট। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো। বলা আছে শ্রেণীতে গণিত শিক্ষকের যে বিষয়ে সর্বাধিক নজর দেওয়া প্রয়োজন তা হলো। সর্বাধিক দেখো সূত্র অভ্যাস করা, সূত্র মানে নেগেটিভ ওয়ার্ড, সমীকরণ মুখস্থ করা, নেগেটিভ ওয়ার্ড, শিক্ষণ পদ্ধতির উপর জোর, আর প্রশ্নের সঠিক সমাধান খোঁজার উপর। তো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমাদের শিক্ষণ পদ্ধতির উপর শিক্ষককে জোর দিতে হবে। কি পদ্ধতিতে শিক্ষার্থীরা বুঝতে পারছে সেই পদ্ধতি অবলম্বন করে তাকে কিন্তু পড়াতে হবে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষণ পদ্ধতি। নেক্সট রয়েছে বীজগাণিতিক রাশিমালার যোগের ক্ষেত্রে অতি সাধারণ একটি ভুল, যেমন 7x + 2 = 9x। তো আমরা জানি কি 7x প্লাস যদি আমাদের থাকতো 2x, সেক্ষেত্রে আমরা কি করতাম? 9x। তো এখানে এই যে 7x + 2 এটাকে দেখে অনেক শিক্ষার্থী প্রথম অবস্থায় কি করে? 9x করে ফেলে, কারণ তাদের কি কনসেপ্ট নেই, অর্থাৎ কনসেপচুয়াল একটা আমাদের রং বা এরর। তো সেক্ষেত্রে ধারণাগত ত্রুটি থাকার জন্য এগুলো হয়। ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে এখানে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে গণিত ভীতির লক্ষণগুলি কি? তো গণিত ভীতির লক্ষণ কোনটা? দুর্বল স্মৃতিশক্তি অর্থাৎ উইক মেমোরি, তারপরে গুলিয়ে ফেলা কনফিউশন, তারপরে আত্মবিশ্বাসের অভাব অর্থাৎ ল্যাক অফ সেলফ কনফিডেন্স, এবং ওপরের সবগুলি। তো প্রত্যেকটাই আমাদের কি গণিত ভীতির কারণ বা লক্ষণ। তো সেক্ষেত্রে অপশন 4 অর্থাৎ ওপরের সবগুলি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। তো প্রত্যেককে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো এই ভিডিওতে আমরা আলোচনা করে দিলাম গণিতের সমস্ত পেডাগজি, প্রিভিয়াস ইয়ার, সিটেট এবং অন্যান্য রাজ্য এবং আমাদের রাজ্যের টেট পরীক্ষাও। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করো, আর বাকি কোন কোন বিষয়ের ভিডিও চাও একটু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।